সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অষ্টম অধ্যায় থেকে আলোচনা করব। তো অষ্টম অধ্যায় আমাদের আছে ত্রিকোণমিতি। আর ত্রিকোণমিতির যে সূক্ষ্ম কোণগুলো আছে সেই সূক্ষ্ম কোণের অনুপাতগুলোর মান কিভাবে নির্ণয় করতে হয় আজ আমাদের পাঠের শিরোনাম সেটাই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতিক সূক্ষ্ম কোণকে প্রথমে আমাদের দুইটা ভাগে ভাগ করতে হবে। সূক্ষ্ম কোণ দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। সর্বশেষ ভাগে থাকবে সূক্ষ্ম কোণ এবং প্রথমে থাকবে π/2 বা π/2 এর n গুণিতক। তাহলে প্রদত্ত কোণ দুইটা ভাগে বিভক্ত করে নিতে হবে। প্রথম ভাগে থাকবে হচ্ছে π/2 বা π/2 এর n গুণিতক এবং সর্বশেষ যে ভাগটা সেখানে থাকবে সূক্ষ্ম কোণ। তাহলে আমাদের কাঠামোগত দিক হলো n গুণিতক π/2 ± θ। প্রদত্ত কোণের কাঠামোগত রূপ n গুণিতক π/2 ± θ। তো অনুপাতগুলো আমরা জানি 6টি: sin θ, cos θ, sec θ, cosec θ, tan θ এবং সর্বশেষ cot θ। এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। 6টি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে কি হবে না সেটা আমাদের প্রথমেই জেনে নিতে হবে। তো ত্রিকোণমিতিক অনুপাতের যে আমরা কোণ পরিবর্তনের যে গঠনটা পেলাম n গুণিতক π/2 ± θ, এখানে n যদি জোড় হয়, n জোড় হলে 6টি ত্রিকোণমিতিক অনুপাত অপরিবর্তনশীল। আর n যদি বিজোড় হয়, n বিজোড় হলে 6টি ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তিত হবে নিম্নোক্তভাবে: সাইন থাকলে cos থাকলে সাইন, ট্যান থাকলে cot থাকলে ট্যান, সেক থাকলে কোসেক আর কোসেক থাকলে সেক। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলোর মান নির্ণয় করার জন্য প্রথমে শিখে নিলাম কোণটিকে প্রথমে দুইটা ভাগে ভাগ করে নিতে হবে। প্রথম ভাগে থাকবে π/2 বা π/2 এর n গুণিতক এবং সর্বশেষ ভাগে থাকবে সূক্ষ্ম কোণ। এবার আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে কি হবে না। তো n এর মান যদি জোড় হয়, অর্থাৎ n জোড় হলে অনুপাতগুলো পরিবর্তন হবে না, আর n বিজোড় হলে এই 6টি অনুপাত পরিবর্তন হবে। সাইন থাকলে cos থাকলে সাইন, ট্যান থাকলে cot থাকলে ট্যান, আর সেক থাকলে কোসেক থাকলে সেক। এবার আমাদের জানতে হবে অনুপাতগুলোর চিহ্ন পরিবর্তন হবে নাকি হবে না। আর সেজন্য আমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, 4টা চতুর্ভাগ সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, অর্থাৎ 6টি ত্রিকোণমিতিক অনুপাত সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক এই দুইজন পজিটিভ, বাকি 4জন নেগেটিভ। তৃতীয় চতুর্ভাগে ট্যান আর cot পজিটিভ, বাকি 4টি নেগেটিভ। আর সর্বশেষ অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে cos এবং sec পজিটিভ, বাকি 4টে নেগেটিভ। তো আমাদের চিহ্ন পরিবর্তন হবে কি হবে না সেটা নির্ভর করে মূল অঙ্কের যে ত্রিকোণমিতিক অনুপাত থাকবে তার উপর নির্ভর করে। আমাদের আরও কিছু সূত্র আছে যেগুলো জেনে নিতে হবে।
যেমন সাইন অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, ট্যান অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস ট্যান থিটা, কট অফ মাইনাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা, কজ অফ মাইনাস থিটা ইকুয়াল প্লাস কস থিটা, অ্যান্ড সর্বশেষ সেক অফ মাইনাস থিটা ইকুয়াল প্লাস সেক থিটা। এই সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে ত্রিকোণমিতিক কোণের মানগুলো নির্ণয় করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পাই বাই এন গুণিতক পাই বাই 2 প্লাস থিটা, এক্ষেত্রে এনের মান বিজোড় হলে পরিবর্তন হচ্ছে অনুপাতগুলো, আর এন জোড় হলে পরিবর্তন হচ্ছে না। তো আরও একটা সূত্র জেনে নেওয়া ভালো, পাই যদি থাকে পাই প্লাস মাইনাস থিটা, এন গুণিতক পাই প্লাস মাইনাস থিটা, এক্ষেত্রে এন জোড় বা বিজোড় যাই থাকুক না কেন অনুপাত পরিবর্তন হবে না। তাহলে এসব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা একটা উদাহরণের মাধ্যমে যে আলোচনা হলো দেখি তার সঙ্গে কতটুকু সামঞ্জস্যতা আছে। তো কজ 11 কজ 11 পাই বাই 2 এর মান কত? তো প্রথমে আমাদের এন গুণিতক পাই বাই 2 প্লাস মাইনাস থিটা সেই গঠন তৈরি করে নিতে হবে। তাহলে কজ 11 ইন্টু পাই বাই 2 প্লাস 0। শিক্ষার্থীবৃন্দ দেখো, 11 গুণ পাই বাই 2 দিলে 11 পাই বাই 2 হয়, আর প্লাস 0 দিলে আমাদের ব্যালেন্স ঠিক থাকে। তো আমাদের প্রথমে শিখেছিলাম এন গুণিতক পাই বাই 2, অর্থাৎ এন যদি বিজোড় হয় তাহলে অনুপাত পরিবর্তন হবে। এক্ষেত্রে এন ইকুয়াল 11, যাহা বিজোড়, অতএব কস পরিবর্তন হয়ে হবে সাইন। এবার দেখি আমরা চিহ্ন পজিটিভ না নেগেটিভ। প্রত্যেকটা ঘরে পাই বাই 2 করে আছে, তাহলে একবার ঘুরলে 4টে পাই বাই 2, আরেকবার ঘুরলে 8 4টে, অর্থাৎ 8টি পাই বাই 2, 9টি পাই বাই 2, 10টি পাই বাই 2, 11টি পাই বাই 2 প্লাস 0, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগ। এখানে ট্যান আর কট পজিটিভ, বাকি 4টে নেগেটিভ। আছে আমার মূল অঙ্কে কজ, কিন্তু ট্যান কট তৃতীয় চতুর্ভাগে পড়েছে, সেক্ষেত্রে মাইনাস সাইন 0, অর্থাৎ সাইন 0-এর মান 0, অর্থাৎ এক্ষেত্রে আমার কজ 11 পাই বাই 2 কজ 11 পাই বাই 2 এর মান 0। আরও একটা উদাহরণ আমরা দেখি। কজ অফ 25 কজ অফ মাইনাস 25 পাই বাই 6। তো আমরা একটু আগে যে সূত্র দেখেছি, কজ অফ মাইনাস থিটা, এটাকে লেখা যায় প্লাস কস থিটা। এবার 25 পাই বাই 6কে ভাঙতে হবে, অর্থাৎ পাই বাই 2 আকারে আনতে হবে। সেক্ষেত্রে কজ পাই বাই 2 4 ইন্টু পাই বাই 2, সরি পাই বাই 2 মাইনাস পাই বাই 6। তো এখানে যদি আমি লিখি 8 ইন্টু পাই বাই 2, তাহলে 3 8 24 পাই আর প্লাস পাই বাই 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, আমাদের এখানে 6 এবং 2, এখানে যেহেতু পাই বাই 2 আনতে হবে, সেই ক্ষেত্রে পাই বাই 2 লিখে নিয়ে তারপরে ব্যালেন্স ঠিক করার জন্য কাজ করতে হবে। তো 6 এবং 2 এর লস হয় কত? 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 3 8 24 প্লাস পাই, অর্থাৎ 25 পাই বাই 6 ঠিক থেকেছে। তো এক্ষেত্রে এনের মান 8, যাহা জোড়, তাহলে অনুপাত পরিবর্তন হবে না, কস ঠিক থেকে যাবে, কস পাই বাই 6। এবার আমাদের দেখতে হবে কোন চতুর্ভাগে পড়েছে এবং সেখানে কস পজিটিভ না নেগেটিভ। 8 পাই বাই 2, অর্থাৎ 2বার ঘুরলেই আমরা
8টা π/2 পেয়ে যাব। এর সঙ্গে কিছু যোগ আছে অর্থাৎ অলের ঘর, এখানে সবাই পজিটিভ। তাহলে আমরা পেয়ে গেলাম cos π/6 অর্থাৎ cos 30 ডিগ্রি, এর মান কত? √3/2। তাহলে cos of -25 π/6 এর মান পেয়ে গেলাম আমরা √3/2। তাহলে আরও একটা সমস্যার সমাধান করি আমরা। sin স্কোয়ার π/7 sin স্কোয়ার 5π/14 sin স্কোয়ার 8π/7 sin স্কোয়ার 9π/14 এর মান নির্ণয় করব। তো সাইন এখানে দেখতে পাচ্ছি কি 4টে পদ আছে এবং 4টেতেই সাইন এবং সবগুলোরই স্কোয়ার আছে। তাহলে এই জাতীয় অঙ্কে আমাদের এখান থেকে 2টা সাইন তৈরি করতে হবে, 2টা কস তৈরি করতে হবে। তো সেই একই কারণে সাইন স্কোয়ার π/7 থেকে গেল। এবার আমরা তৃতীয় পদটাতে যদি লিখি 8 এবং 7 লব আর হরের অন্তর 1, তাহলে সাইন পাই মাইনাস প্লাস π/7 লব এবং হরের অন্তর যদি 1 থাকে এবং লবে যদি বড় থাকে আর হরে যদি ছোটো থাকে তাহলে পাই প্লাস দিলেই সেটা ব্যালেন্স ঠিক হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে 8π/7 ঠিক থাকলো। তাহলে প্রথমটা সাইন থাকলো, পরেরটা তৃতীয় নাম্বার পদটা এটাও সাইন হলো। অর্থাৎ আমি আগেই বলেছিলাম পায়ের সঙ্গে জোড় বেজোড় যাই গুণ থাক না কেন ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয় না। তাহলে প্রথম পদ এবং তৃতীয় পদ সাইন ঠিক থাকলো। এবার আমাদের দ্বিতীয় পদ আর চতুর্থ পদকে অবশ্যই কস দিয়ে নিতে হবে। আর কস তৈরি করতে গেলে π/2 এর সঙ্গে বেজোড় সংখ্যা গুণ থাকতে হবে। তো সাইন এখানে লিখে π/2 মাইনাস π/7, তাহলে 2 এবং 7-এর লসাগু কত? 14, 7 থেকে 2π চলে গেল, তাহলে 5π/7। সর্বশেষ পদ সাইন π/2 প্লাস π/7, আমরা লসাগু করে ব্যালেন্স করে দেখি কত হয়। 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাহলে এখানে 7π থাকে প্লাস 2π অর্থাৎ 9π/14 ঠিক আছে। আর যদি হোল স্কোয়ার থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের চিহ্নের কথা চিন্তা না করলেও চলবে, কারণ যদি চিহ্ন নেগেটিভ আসে তাহলে তার স্কোয়ার করলে হয়ে যায় পজিটিভ। প্রথম পদ সাইন স্কোয়ার π/7 প্লাস দ্বিতীয় পদে π/2 এর সঙ্গে 1 গুণ আকারে আছে অর্থাৎ n বেজোড় সংখ্যা, তাহলে এটা সাইন পরিবর্তন হয়ে হবে কজ। দেখতে হবে চিহ্নটা কি পজিটিভ না নেগেটিভ। π/2 থেকে কিছু বাদ আছে অর্থাৎ অলের ঘরে পড়েছে, অলের ঘরে সবাই পজিটিভ অর্থাৎ cos স্কোয়ার π/7। তৃতীয় পদ এখানে পায়ের সঙ্গে যাই গুণ থাক না কোনো অনুপাত পরিবর্তন হবে না, সেই ক্ষেত্রে সাইন ঠিক থাকলো। আর পজিটিভ না নেগেটিভ আমাদের চিহ্নটা দেখি, এ পাই এর সঙ্গে কিছু যোগ আছে অর্থাৎ ট্যান কটের ঘরে, তাহলে এই পদটি নেগেটিভ, তার হোল স্কোয়ার দিলাম। সর্বশেষ পদটা কজ, যেহেতু π/2 এর সঙ্গে 1 গুণ আছে অর্থাৎ বিজোড় সংখ্যা, তাহলে সাইন পরিবর্তন হয়ে কজ। দেখি এক্ষেত্রে পজিটিভ না নেগেটিভ, π/2 এর সাথে কিছু যোগ আছে অর্থাৎ সাইন আর কোসেকের ঘরে পড়েছে, ছিল সাইন আবার পড়লো সাইনের ঘরে, তাহলে এটা পজিটিভ π/7। তো সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7, এটা মাইনাসের স্কোয়ার প্লাস হয়ে গেল, তাহলে সাইন স্কোয়ার π/7 কজ স্কোয়ার π/7। আমরা ত্রিকোণমিতির জেনারেল ম্যাথে বা হায়ার ম্যাথে যেখানে দেখি না কেন সূত্র দেখেছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, সেক্ষেত্রে π/7কে যদি আমরা থিটা কল্পনা করি, থিটা মানে সূক্ষ্মকোণ, π/7ও সূক্ষ্মকোণ, এবং এটা সাইন স্কোয়ার π/7 প্লাস কজ স্কোয়ার π/7, এটা প্রথম দুইটার পরিবর্তে 1 লেখা যায় এবং সর্বশেষ দুইটার পরিবর্তে 1 লেখা যায় অর্থাৎ 1 যোগ 1 মানে 2। তাহলে উপরোক্ত সমস্যার অ্যান্সার 2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ক্লাসে
দেখা হবে।